নমস্কার, উইকলি আপডেট ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এই সপ্তাহতে অর্থাৎ জুনের এক সপ্তাহ পার করার পরেও কিন্তু আমরা এরকম কোনো সিদ্ধান্তে এখনো কাউকে আসতে দেখছি না যে ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ থেমে গেছে, বা ইসরায়েল লেবাননকে দখল করতে করতে ব্যাপারটা খানিকটা ছেড়ে দিয়েছে, এরকম কিছু দেখা যাচ্ছে না। ইসরায়েল এখনো লেবানন সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, লেবাননকে দখল করার চেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতে করেও নেবে। ইরান আর আমেরিকা যেভাবে নিজেদের মধ্যে জড়িয়ে ফেলেছে, ইরান পুরো মজা দেখছে আর আমেরিকার নাস্তানাবুদ অবস্থা হয়েছে। এই সমস্ত ঘটনার মধ্যে লাস্টে শুক্রবার দিনকে কিন্তু আমেরিকার নাসড্যাকে একটা ভয়াবহ কারেকশন এসেছে। আহ, ভয়াবহ মানে ভয়াবহ, ঠিক আছে, প্রচন্ড বড় লেভেলের একটা কারেকশন এসেছে। আমাদের সেটাও দেখতে হবে যে আগামী সপ্তাহে নাসডাক বাজারকে ঘুরিয়ে এখান থেকে নিচের দিকে নিয়ে যেতে চলেছে কিনা আমেরিকার বাজারে। তার কারণ আমেরিকার বাজারে এরকম কারেকশন এর আগেও বহুবার এসেছে। এই ধরনের একটা এক্সট্রিম র্যালি যখন হয়, তখন তার মাঝে মাঝে এরকম কারেকশন এসেই যায়, একদিন দুদিন বা এক সপ্তাহের কারেকশন। এখন দেখতে হবে যে নাসডাক এটাকে এক্সটেন্ড করে কিনা, সেগুলো আমাদের লেভেল ধরে ধরে দেখতে হবে। আর ভারতে তো পেট্রোলের চাহিদা মেটানোর জন্য E100 আনার পরিকল্পনা চলছে, এবং E85 ইতিমধ্যে ভারতের একটা বোধহয় পাম্প ইনস্টল হয়েছে। হ্যাঁ, একটা পাম্প ইনস্টল হয়েছে, কিন্তু তাতে গাড়ির কতটা বা সুবিধে হবে বা মাইলেজ কতটা ভালো পাওয়া যাবে এসব নিয়ে কিছু বোঝা যাচ্ছে না। এবং এই ইথানল প্রস্তুত করার পরে এখনো জিনিসটা আমি জানি না, পড়াশুনো করা হয়নি সেটা নিয়ে, যে তার যে ওয়েস্ট, যেটা মানে ইথানলটা তৈরি করার পরে তার যে বর্জ্য পদার্থটা বেরোবে, সেই বর্জ্য পদার্থটা কতটা ক্ষতিকারক এবং সেটা কোথায় ফেলা হবে। কেন অধিকাংশই যেটা বেরোবে, চারিদিকে শুনতে পাচ্ছি যে জলের মাধ্যমে বেরোবে, এবং সেই জলটা কোথায় ফেলা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। এগুলো নিয়ে দেখতে হবে। সরকার অবশ্যই নিশ্চয়ই কিছু না কিছু পরিকল্পনা নিয়ে আসবে। যখন তারা ইথানল ব্লেন্ডিং করার পরিকল্পনা করছে, তারা পরিবেশকেও বাঁচানোর নিশ্চয়ই পরিকল্পনা নিয়ে তারপরে কাজ করবে। একসময় পশ্চিমবঙ্গে যেমন চটকল হুড়িয়ে তৈরি হয়েছিল এবং চটকলের যাবতীয় ময়লা গঙ্গায় ফেলা হতো, ফেলে গঙ্গার 12টা না 15টা বাজানো হয়েছিল, সেরকম নিশ্চয়ই আর ভবিষ্যতে হবে না। এই সরকারের কাছে সেরকমই আশা রাখবো। তো আমাদের দেখতে হবে বাজার কি করতে। আচ্ছা, এই এই যে কথাটা বললাম, আপনার মনে হতে পারে যে সরকারি ব্যাপারে কেন কথা বলছি, কারণ এই যে যদি ওটা তৈরি করার পরে পরিবেশের ক্ষতি হয়, তাহলে কি হতে পারে। পরিবেশের ক্ষতি হলে ওইটা, ওই যে ইথানল তৈরি করার পরে তার যে বিষাক্ত বর্জ্য পদার্থটা, সেটা যদি স্বাভাবিকভাবে জমিতে ছড়ানো হয়, তাহলে দেখা যেতে পারে জমির উর্বর শক্তি কমে গিয়েছে, জমির যে ফসল হচ্ছে সেগুলো বিষাক্ত হচ্ছে। তাহলে ওইগুলো কিন্তু সরাসরি না করলেও ঘুরিয়ে সামাজিক কাঠামোর উপরে এসে আঘাত ফেলবে। কোথাও খাদ্য কম উৎপাদন হবে, খাদ্য যদি কম উৎপাদন হয় তাহলে সেটা ভারতের চাহিদা মেটাতে না পারলে মুশকিল হবে। আবার এরকম হতে পারে যে ওখানে যে বিষাক্ত বর্জ্যটা পড়লো, সেটা যদি কোনো জমিতে চলে যায়, তার থেকে যদি কোনো ফসল তৈরি হয়, সেই ফসল খেয়ে প্রচুর লোকের অন্য কোনো ধরনের রোগের সম্ভাবনা তৈরি হলো। তো এইরকম প্রচুর সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু আহ, বাজার যদি দেখে যে দেশের সরকার এইগুলোকে মেনটেন করছে না ঠিকঠাক করে, তাহলে কিন্তু সেই মতো করে বাজারকে সাজিয়ে নেয়, বাজারের লেভেলটা সেই মতো করে এনে দেয়। ওই জন্য এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে হিসেব করে তারপরে নেক্সট স্টেপে আমাদেরকে কাজ করতে হয়। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, আজকে অনেকগুলো ইন্ডেক্সকে নিয়ে আমরা পরপর প্রত্যেকটা ইন্ডেক্সকে দেখে দেখে বিচার করব যে কি হতে চলেছে আগামী সপ্তাহে। সেই মতো করে আমি কাজ করব। এই ভিডিওতে বলা প্রত্যেকটা ইন্ডেক্সের লেভেল, সেগুলো কিন্তু আমার কাজের জন্য। আমি ওইগুলোতে যা যা কাজ করব বা আমি বাজার নিয়ে যা ভাববো, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে। এখানে কিন্তু কোনো রকম বাই সেল বা হোল্ড করার কোনো রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সেই জন্য অবশ্যই আহ, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বাগ্রে নিফটি কাকুর ডেলি চার্ট খোলা রয়েছে। ডেলি চার্টে RSI কিন্তু এখান থেকে যেটা ভেবেছিলাম গত সপ্তাহে যে ওপরের দিকে আবার উঠে যেতে পারে, 50-এর উপর উঠে গেলে খুব ভালো হবে যেটা বলেছিলাম, নিচে নেমে এসে সেই 40ই সাস্টেন করছে। এই রকম ধরনের সিচুয়েশন যখন হয়,
দেখুন এখান থেকে যদি নিচের দিকে কাটা শুরু করে তাহলে কিন্তু এই 23,366 রয়েছে, এখান থেকে সোজা 22,000-এ নিয়ে এসে নিফটিকে দাঁড় করানোর একটা বড় সড়ো সম্ভাবনা দেখা যাচ্ছে। 22,000, এই যে নীল দাগ দেওয়া রয়েছে না, এই নীল দাগে আসতেই হবে। হ্যাঁ, এখান থেকে এসে এরকম ভাবে এর পরের সপ্তাহে ভেবেছিলাম এরকম নামবে, ঠিক আছে, তো সেটা নামেনি, নিচে ওপর করে এখান থেকে ঘুরে চলে গিয়েছে, কিন্তু নীল দাগে আসবেই বাজার। উইকলি চার্ট এখনো পর্যন্ত যা বলছে, এবং 60 মিনিটের চার্টের হিসেবে যদি আমরা দেখি ভালো রকম এই নিচের দিকে ট্রেন্ড রয়েছে। আচ্ছা, এইটার আর গুরুত্ব নেই, এটা যেদিনকের জন্য বলেছিলাম সেদিনকে সারাদিন এর মধ্যে গুতুগুতি করেছিল। ভিডিওটা দেখে নেবেন, এটা এবার আউট করে দিই। এটা কবেকার ভিডিও ছিল, মোটামুটি ওই মে মাসের মাঝামাঝি সময়ের ভিডিও। তো যাই হোক, এখানে ডেইলি চার্ট, উইকলি চার্ট প্রত্যেকটাতেই নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা প্রবল। একটা জিনিস বলে রাখি, যদি উইকলি চার্টে 24,100 কেটে ওপরের দিকে যায় তাহলে আবার ওপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে, তবে সেটা না হয় কিন্তু ভালো। নিফটি ব্যাংকও সাইডওয়েজ যাচ্ছে, কোনো সমস্যা নেই, ভালোই রয়েছে। এই সপ্তাহে খুবই লাফালাফি ঝাঁপাঝাঁপি করেছে এবং রেজিস্ট্যান্সও পেয়েছে। দেখুন এই যে 200 EMA রয়েছে নিফটি ব্যাংকের 200 EMA, নিফটি ব্যাংকের 200 EMA কিন্তু যথেষ্ট বড় একটা রেজিস্ট্যান্সের জায়গা তৈরি করেছে, যেটা 56,200 রয়েছে। নিফটি ব্যাংকের ডেইলি চার্টের RSI তুলনামূলক অনেক ভালো, এবং যদি 50-এর উপরে সাস্টেন করে যায়, নিফটি যেরকম 40-এ রয়েছে, নিফটি ব্যাংক যদি 50-এর উপরে সাস্টেন করে যায় তাহলে কিন্তু নিফটি ব্যাংক এই 56,200 কেটে আবার উপরের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। যদিও উইকলি চার্টের হিসেবে যদি এখন কারেকশন আরো কিছুদিন লেন্দি হয় তাতে সমস্যা কিছু নেই, কিন্তু 56,200 কেটে ওপরে ওঠার পরেই কিন্তু ওপরের দিকে যাত্রা শুরু হবে। ইউএসডি আইএনআর এই সপ্তাহে ভালো উপরে উঠেছিল, কিন্তু যেই মাত্র মনিটারি পলিসিতে ভালো খবর এসেছে মানে আমাদের ভারতীয় যারা বিদেশে বসবাস করেন, বা বিদেশের লোক যারা আমাদের দেশে, মানে ভারতীয় নন কিন্তু বিদেশের লোক যারা আমাদের দেশে বিনিয়োগ করেন, তারা গভর্নমেন্ট সিকিউরিটিতে বিনিয়োগ করলে ট্যাক্সেও ছাড় পাচ্ছেন, এবং গভর্নমেন্ট তাদের হেজিং এর যে মার্জিনটা তারও দায়িত্ব নিচ্ছে। অর্থাৎ ধরুন আপনি 95 টাকায় ডলারে যদি বিনিয়োগ করেন, তো গভর্নমেন্ট দায়িত্ব নেবে ওই ডলারটা 97 হবে না, ওটাকে 95-তে রাখবে। এইসব খবরের জন্য ভারতের যে বড়সড় বিনিয়োগ আসার সম্ভাবনা হয়েছে, তৈরি হয়েছে, সেই বিনিয়োগ আসার সম্ভাবনার উপরে জোর করে ইউএসডি আইএনআর একদিনে ওপর থেকে এরকম ভাবে ধরাশায়ী হয়েছে। এবং এই যেটা হয়েছে, এখানে যদি আমরা খুব ভালো করে আস্তে আস্তে খেয়াল করি তাহলে দেখবো এখানে একটা এন দেখা যাচ্ছে, এই দেখুন উল্টো এন, এই হ্যাঁ, এর উল্টো এন কেন বললাম, তার কারণ হচ্ছে এরকম সবুজ ক্যান্ডেল, এরকম লাল, এরকম সবুজ ক্যান্ডেল, এটাকে আমরা সোজা এন বলি। লাল, সবুজ, লাল, এটাকে আমরা উল্টো এন বলি। এ যদি যেখানে শেষ করেছে অর্থাৎ 94-93, এই 94-93-কে আমাদেরকে রেজিস্ট্যান্স হিসেবে ধরতে হবে। 94-93-কে যদি ওপরের দিকে না কাটে তাহলে কিন্তু ইউএসডি আইএনআর এখান থেকে কন্টিনিউ ধরাশায়ী হবে, এবং সেক্ষেত্রে ইউএসডি আইএনআর 92-60-এ কিন্তু নেমে আসবে। ইউএসডি আইএনআর 92-60-এ নেমে আসতে পারে শুধুমাত্র এইখানে তৈরি হওয়া এই প্যাটার্নটার উপর বেস করে, এই একটা প্যাটার্ন, ডেলি চার্টে তৈরি হওয়া প্যাটার্ন, এবং সে যদি 94.93 এই লেভেলটাকে, 93 বলা ভুল, 94.93 লেভেলটাকে যদি ওপরের দিকে কেটে আর না ওঠে, তাহলে আস্তে আস্তে এখান থেকে নিচের দিকে নামবে, এবং লেভেলটা মোটামুটি মোটামুটি এই পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে 92-50, ওখান থেকে সোজা নামতে পারে। এবং আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখুন ডেলি চার্টে যেটা হয়েছে উইকলি চার্টে তার উল্টো হয়ে রয়েছে, এই জিনিসটা কিন্তু এখানটা দেখতে হবে। এই দেখুন ডাউন ট্রেন্ড আসছে, লাল সবুজ নিয়ে উঠলো, আবার লাল দিয়ে কাটলো, এটা ডাউন ট্রেন্ডের একটা সিম্বল দেয় যে হ্যাঁ এরপরে যদি এই জায়গাটা কেটে ওপরের দিকে আর না যায়, যদি নিচে খুলে সাস্টেন করে যায় তাহলে নিচে আসবে। ঠিক সে একইভাবে যদি আমরা উইকলি চার্ট দেখি তাহলে দেখবো এখানে একটা এই পোল তৈরি হয়েছে, এখানে তিনটে লাঠি তৈরি হয়েছে লাল, সামনের সপ্তাহে যদি খুলে আবার ওপরে উঠে চলে যায় তাহলে এটা আবার কন্টিনিউশন প্যাটার্ন হয়ে যাবে, ঠিক উল্টোটা হবে, ঠিক আছে।
ওখানে যেটা ডেইলি চার্টে নিচে নামার প্যাটার্ন তৈরি হয়েছে, উইকলি চার্টে ওপরে ওঠার প্যাটার্ন তৈরি হয়েছে। উইকলি চার্টে আরএসআই একটা বেশ ডাইভারজেন্স তৈরি করেছে আবার এই 2-1 সপ্তাহ ধরে উইকলি চার্টে একটা আরএসআই ডাইভারজেন্স তৈরি হয়েছে। কিন্তু যেটা ভাবছি আমরা যে বিদেশ থেকে প্রচুর বিনিয়োগ আসতে পারে, সেইটাই আরবিআই এর এই স্টেপস এর পরে সেটা যদি হয়, তাহলে কিন্তু ডলার এই 92.50 কেটেও আরো নিচে আসবে এবং এইখানে চলে আসার একটা সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে 87 থেকে 88। যদি সত্যি বিদেশ থেকে পয়সা আমরা আনতে পারি, কিভাবে আনবো না, ওই যারা আমাদের বাইরে রয়েছেন তারা এবং বাদ বাকি কিছু এফআইআই বা এফপিআই তারা যদি ভারতের গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগ করা শুরু করে, তাহলে কিন্তু 87 থেকে 88 এই লেভেলে ইউএসডি আইএনআর চলে আসবে। 87 থেকে 88 লেভেলে কিন্তু ইউএসডি আইএনআর চলে আসবে, স্বাচ্ছন্দ্যে চলে আসবে, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে পুরো একদম নিচে নেমে গিয়ে আবার উঠে চলে এসছে। এটা লাস্ট দিনে হয়েছে। দেখুন তেমন কিছু এখানে এখনো হয়নি। এই রকম সিচুয়েশনে যেটা হয়, যদি ভিক্স নিচে খুলে সাস্টেন করে, কত নিচে, যদি 15.50-এর নিচে খুলে সাস্টেন করে যায়, 15.78 রয়েছে, 15.50 নিচে খুলে যদি ভিক্স সাস্টেন করে যায়, তাহলে কিন্তু সোজা নিচে মারবে, সোজা নিচে মারবে, আবার এই সাদা দাগের দিকে নিয়ে চলে আসবে। আর তা না করে যদি ওপরে খুলে 17.50 17.50 যদি ওপরে কাটতে পারে, তাহলে কিন্তু আবার টেনে নিয়ে 24 পর্যন্ত যাবে। আপাতত উইকলি চার্ট হিসেবে সেটাই দেখাচ্ছে। উইকলি চার্টে আরএসআই যে একটু দুর্বল হয়েছে সেটা এখানে পরিষ্কার ইন্ডিয়া ভিক্সের চার্টে। গোল্ড, গোল্ডও অ্যাজ ইট ইজ যা বলে এসছে, এখানে নতুন কিছু এই সপ্তাহে বলার কিছু নেই। এবং সিলভারে যেটা বলার, সিলভার দেখে তো গোল্ডের প্রতি বলার ইচ্ছা জাগছে। গোল্ডের যে অবস্থা, তাতে গোল্ড যদি 1,50,000 কাটে নিচের দিকে, তাহলে গোল্ড একটু সস্তা হতে চলেছে, অন্তত আরএসআই দেখে তাই মনে হচ্ছে। এই যে আরএসআই অ্যাভারেজের নিচে নিচে চলছে না, এটা আরো কিছুটা কন্টিনিউ হতে পারে। সেটা হলে 1,50,000 যদি কেটে দেয়, তাহলে 1,50,000 কাটার পরে একটু নিচে 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 চলবে গোল্ড। সিলভার উইকলি চার্টে যেখানে এসে এই সপ্তাহে শেষ করেছে, এটা এক্সাক্ট একটা সাপোর্ট। এই সাপোর্ট কাটলে কিন্তু এখান থেকে এখন রয়েছে 2,48,000, এখান থেকে বাজার কিন্তু 2,10,000-এ নেমে আসবে। সিলভার কিন্তু 2,10,000-এ নামিয়ে নিয়ে আসার ক্ষমতা লাগবে। 10 থেকে 20 রেঞ্জের মধ্যে, এখানে 20-তেও আমি 2,10,000 বললাম, কিন্তু 20-তে 200 ইএমএ রয়েছে, তো এটাকে তো একটা সাপোর্ট নেবেই নেবে। আরএসআই যেভাবে এখান থেকে লেবড়িয়েছে, তাতে এই যে জায়গাটা 2,00,000-এ এসেছিল, তখন আমি বলেছিলাম যে আরো নিচে আসতে পারে, নিচে আসলে সেটা ভালো হবে, তো সেটা করেনি। কিন্তু এবারে যদি এখান থেকে নিচে নামা শুরু হয়, তো 2,48,000 রয়েছে, সামনের সপ্তাহে যদি 2,48,000-এর থেকে নিচে খুলে সাস্টেন করে যায়, যার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ডেলি চার্টে আরএসআই যেভাবে নিচে নেমে পড়ে এসছে এবং উইকলি চার্টে আরএসআই যেভাবে জাস্ট নিচের দিকে অ্যাভারেজ কেটে নামছে, তাতে নিচের দিকে আসার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। যদিও 60 মিনিট চার্টে খুবই ওভারসোল্ড রয়েছে, তো 60 মিনিট চার্ট এখানে ম্যাটার করবে না। যদি উইকলি চার্ট দায়িত্ব নিয়ে নেয়, তাহলে এখান থেকে কাটা শুরু করবে এবং নিচের দিকে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু এর এই যে লোটা 2,00,000, ওই 2,00,000-এর লোতেও কিন্তু নিয়ে আসতে পারে। সবার প্রথমে আসবে 2,10,000 থেকে 2,20,000 রেঞ্জের মধ্যে, কারণ 2,17,000 এর লেভেল পাচ্ছি, তো 2,10,000 থেকে 2,20,000 রেঞ্জের মধ্যে কিন্তু নেমে আসবে। বারবার বলছি, 2,48,000-এর নিচে করে সাস্টেন করলে কিন্তু 2,10,000 থেকে 2,20,000-তে সিলভার নেমে আসবে। হ্যাঁ, আর ওপরে যেতে গেলে তো এই হলুদ দাগ কাটতে হবে, সে বিষয়ে আর এখন নতুন করে বলছি না কিছু, তার কারণ তার কোনো লক্ষণ দেখছি না। ক্রুডের আরএসআই ডেলি চার্টে গেছে 12টা বেজে, উইকলি চার্টে মোটামুটি ঠিকঠাক রয়েছে। আমি ভেবেছিলাম যে এই সপ্তাহে নিচে গুলো সাস্টেন করলে খুব ভালো হবে, কিন্তু বাজার একটা জিনিস বলে দেয় যে আমরা যা খুশি ভাবতে পারি, বাজার সর্বোপরি, বাজার যা বলবে আমাদের সেটাকেই মেনে নিতে হবে। এখানে নিজেদের চালানোর কোনো জায়গায় নেই। এবং এই মুহূর্তে এই ক্রুডের চার্ট দেখে যেটা মনে হচ্ছে, এই যে র্যালিটা উপরের দিকে হয়েছে, এই র্যালির একটা কনসলিডেশন ফেজ আসবে।
হয়তো আগামী দিনে যদি 8,400 কেটে দেয়, 8,450, 8,450 কেটে দিলে কিন্তু 8,450 থেকে মোটামুটি 7,100 এই রেঞ্জের মধ্যে একটা কিছুদিনের কনসলিডেশন, বা এই যে দাগটা রয়েছে 6,800, এই জায়গার মধ্যে একটা কনসলিডেশন চলতে পারে। আরএসআই ডেলি চার্টের সেরকমই দেখা যাচ্ছে, দেখুন একদম নিচে পড়ে রয়েছে। যদি উইকলি চার্টে আরএসআই তুলনামূলক ভালো আছে, ডেলি চার্টে আরএসআই একদমই ভালো নেই। ন্যাচারাল গ্যাস পরপর কয়েকটা সপ্তাহ একটুখানি উঠলো, আর এতে দেখুন আবার 50-এর উপরে উঠেছে। বারবারই চেষ্টা করছে ওপরে ওঠার, বারবার চেষ্টা করছে এখান থেকে কেটে হচ্ছে, কিন্তু রাখতে পারেনি। দুবার এখানে আবার একবার চেষ্টা করছে। এই জায়গা যেটা তৈরি হয়েছে এখান থেকে সামনের সপ্তাহে, এবং খুব অনেস্টলি বলছি, ওপরেও উঠতে পারে নিচেও নামতে পারে, একদম পুরো ঘেঁটে রয়েছে ন্যাচারাল গ্যাসের চার্ট। এখানে যারা কাজ করেন তারা সত্যি খুব সেই বেয়ার গিলস টাইপের লোক আর কি। হ্যাঁ, খতরাও কা খিলাড়ি। এই মুহূর্তে এই চার্টে কাজ করা আমার, মানে আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এই চার্টে কাজ করব না। কারণ যদি কোনো দিকে একটা আমি ক্লিয়ার ভিউ না পাই, কেন করব? নিচের দিকে 275 পর্যন্ত স্বাচ্ছন্দ্যে আসতে পারে, ওপরের দিকে 321 পর্যন্ত স্বাচ্ছন্দ্যে যেতে পারে। 275 থেকে 321 যখন বেরোচ্ছে, 325 ধরুন, 275 থেকে 325, এই রেঞ্জটার মধ্যে এ কনসলিডেট করতে পারে। রেঞ্জের যেদিকে বেরোবে সেদিকে একটা কুইক মুভ হবে, আর কিছুই এখানে সেরকম আমি দেখতে পাচ্ছি না। ডাও জোন্সের লাস্টের দিনের ক্যান্ডেলটাকে আমরা টেকনিক্যাল শাস্ত্রে যেটা পড়ে এসেছি তার নাম হচ্ছে এঙ্গালফিং। খুব ভালো একটা র্যালি হয়েছে, খুব ভালো একটা সুন্দর র্যালি হয়েছে। র্যালি হয়ে ওপর থেকে একটা এঙ্গালফিং হয়েছে, বিউটিফুল এঙ্গালফিং হয়েছে, এবং বিউটিফুল এঙ্গালফিংটা অল টাইম হাইতে গিয়ে হয়েছে। আরএসআই তে ঠিক তার আগে একটা ডাইভারজেন্স চলে এসেছে। তো 60 মিনিট চার্টে এটা আরো বেটার দেখা যাবে। দেখুন 60 মিনিট চার্টে আরএসআই 39, হ্যাঁ, 40-এর নিচে নেমে চলে এসছে কিন্তু আরএসআই ডাও জোন্সের 60 মিনিটের চার্টে। কিন্তু যদি আমরা এর উইকলি চার্ট দেখি, উইকলি চার্ট এখনো পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে, এবং এখনো পর্যন্ত এমন কিছু এখানে দেখা যাচ্ছে না যে উইকলি চার্টে বিরাট ভেঙে পড়ার মতো কিছু হয়েছে। ঠিক আছে, নাসড্যাক লাস্টের দিনটা অপূর্ব সুন্দর, যেটা নিয়ে ভিডিও শুরুতে কথা বলছিলাম। এটাকে বলা হয় পপাত ধরণী তলে। আরএসআই দেখুন সোজা মুখ নামিয়ে 50-এর নিচে নামিয়েছে। এরকম ধরনের চার্ট, এরকম ট্রিমেন্ডাস চার্ট যখন উপরে ওঠার পরে একটা কারেকশন হয়, আরএসআই তে তো ডাইভারজেন্স বহুক্ষণ ধরেই আসছে, এখন দেখে এটা বোঝাও যাচ্ছে। এবং উইকলি চার্ট দেখলে কোনো ডাইভারজেন্স নেই। 60 মিনিট দেখলে ডাইভারজেন্স এসেছিল, এসে তার কাজ হয়ে গিয়েছে, এবং 60 মিনিটের কারেকশন মোটামুটি শেষ। আর ডেইলি চার্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, একটা লেভেলের কারেকশন হয়েছে, আরএসআই একটা সাপোর্টের জায়গায় এসছে। এইরকম অবস্থায় যদি আসে, তাহলে কিন্তু নাসড্যাকের এইরকম অবস্থায় আসলে নাসড্যাকের একটা সম্ভাবনা রয়েছে সামনের সপ্তাহে, যেহেতু এটা একটা সাপোর্টের জায়গা, সেই জন্য এখান থেকে ঘুরে ওপরে যেতে পারে। ওপরে গেলে ওই 29,500 একটা রেজিস্ট্যান্স পাবে, 29,500 রেজিস্ট্যান্স কাটলে আবার উঠতে শুরু করবে। আর যদি যেখানে শেষ করেছে এইটাকে রেজিস্ট্যান্স হিসেবে পায়, অর্থাৎ 28,957, আমরা 29,000ই ধরলাম, 29,000-এ যদি একটা রেজিস্ট্যান্স পায়, তাহলে নাসডাক নিচের দিকে আসবে। এবার সামনের সপ্তাহটা পুরো আমেরিকার বাজারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। তার কারণ আমেরিকার বাজার সামনের সপ্তাহে কনফার্মেশন দেবে যে সে কোন দিকে যেতে চলেছে, ওপরে উঠবে না নিচে নামবে। সেই হিসেব করেই কিন্তু এখানে আমাদের তারপরের সপ্তাহের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের কিছু ছোট ইন্ডেক্স দেখে নিই। মিড ক্যাপ হান্ডেক্স দেখছি না, মিড ক্যাপ সিলেক্ট দেখছি। হ্যাঁ, সিলেক্টের ডেইলি চার্ট, আরএসআই দেখুন নেমে চলে এসছে। উইকলি চার্টে একটা ইভিনিং স্টার বানিয়েছে, উইকলি চার্টে একটা ইভিনিং স্টার বানিয়েছে, ওপরের দিকে উঠেছে। যদিও ইভিনিং স্টারের নিয়ম হচ্ছে র্যালির ওপরে হবে, এখানে র্যালি সেরকম নেই, ছোট একটা ট্রেন্ড আছে, তারও উপরে হয়েছে। আপাতত মিড ক্যাপ সিলেক্টের জন্য সাপোর্ট হচ্ছে 13,700, 13,700, অর্থাৎ যেখানে রয়েছে সেখান থেকে 400 পয়েন্ট নিচে। এই 400 পয়েন্ট নিচে যদি সাপোর্ট নিয়ে ওপরে উঠে যেতে পারে, কোনো সমস্যা নেই। সেটা না করলে কিন্তু সমস্যা হবে, এবং মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স আবার নিচের দিকে নামবে।
এবং তার জন্য প্রাথমিকভাবে আমেরিকার বাজার দায়ী থাকবে এবং তাদের যে বিক্ষিপ্ত মন্তব্য আর কার্যকলাপ সেইগুলি সম্পূর্ণভাবে দায়ী থাকবে। স্মল ক্যাপ ততই বছর, স্মল ক্যাপের আরএসআই যথেষ্ট ভালো, চার্টও যথেষ্ট ভালো, মিড ক্যাপ সিলেক্টের চাইতে স্মল ক্যাপ বা মিড ক্যাপ 100-এর চাইতে স্মল ক্যাপ 100-এর চার্ট অনেক ভালো, ডেইলি চার্টও অনেক ভালো রয়েছে। এর এখন ঝোলটা আছে মনে হচ্ছে 60 মিনিটে, হ্যাঁ ঝোলটা 60 মিনিটে আছে। 60 মিনিটের চার্ট দেখে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে গ্যাপ পার করে ওপরের জায়গাটা, এইখানেও একটা গ্যাপ আছে, ঠিক আছে, এখানে একটা গ্যাপ আছে, এই যে এই গ্যাপ মোটামুটি 18,300 পার করতে পারলে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স আবার উঠে যাবে। এই সপ্তাহে যদি 18,300 পার করে ওপরে ওঠা শুরু করে তাহলে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স যথেষ্ট ভালোভাবে ওপরের দিকে উঠবে, না হলে কিন্তু গড়বড় হবে। আর একটা ছোট ইন্ডেক্সটাকে দেখবো আমরা, নিফটি মাইক্রো ক্যাপ। নিফটি মাইক্রো ক্যাপের 60 মিনিটের চার্ট খুব ভালো আছে, কোনো অসুবিধা কিছু দেখা যাচ্ছে না। যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টেও ভালো আছে, এখানে একটা একটু গড়বড় হয়েছে, কিন্তু আরএসআই তে কোনো রকম এমন সংকেত নেই যে গড়বড় সত্যিই হয়েছে। উইকলি চার্টে দেখুন, সত্যি এই উইকলি চার্টেই এর অ্যাকচুয়ালি গড়বড়টা ছিল। উইকলি চার্টে কারেকশন কমপ্লিট করেনি এবং কারেকশন কমপ্লিট না করে এখনো পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে বেরিয়ে যেতে পারে। কোনো রকম যদি হঠাৎ করে কিছু ঘটনা ঘটে এবং যদি আবার নেমে চলে আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা যদি না হয় এর ওপরের দিকে যাওয়ারই সম্ভাবনা প্রবল। এবং আপাতত ভাবে যদি এখান থেকে পড়া শুরু করে না, তো আবার ওই 19,200 এই লেভেলেও দাঁড়ানো মুশকিল, এইখানেও চলে আসতে পারে। হ্যাঁ, এইখানেও চলে আসতে পারে 18,400, মানে এখান থেকে যদি পড়া শুরু করে কোনো খবরে। কারণ এর চার্টে কারেকশন কমপ্লিট হয়নি এবং কারেকশন কমপ্লিট না করেই এবারটা উপরের দিকে চলে যাচ্ছে। হয় কখনো কখনো বুল মার্কেটে এরকম জিনিস ঘটে, ঠিক যেমনটা আমরা কিন্তু দেখতে পেয়েছি নাসডাক নাসডাক এবং ডাও জোন্সের বাজারে বারবার কারেকশন হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাজার কিন্তু কারেক্ট করছে না, বাজার বেরিয়ে চলে যাচ্ছে। তো এই আমাদের মাইক্রো ক্যাপ ইন্ডেক্সেরও যদি এরকম কিছু হয়ে যায় যে হ্যাঁ আমি এখন কারেক্ট করবো না, আমি 2 বছর পরে গিয়ে কারেকশন করবো, তাহলে সেক্ষেত্রে এখান থেকে উঠে যেতে পারে না। তো সাইড ওয়েজ টু ডাউন ট্রেড থাকার সম্ভাবনা সব থেকে বেশি নিফটি মাইক্রো ক্যাপ ইন্ডেক্সে। তো মোটামুটি আমরা ওভারঅল পুরো বাজারটাকে দেখলাম, দেখে যেটা দেখলাম যে এই সপ্তাহে বাজার খোলার পরে কোন জায়গায় সাস্টেন করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে জায়গায় বাজার সাস্টেন করবে তার উপরে বেস করে আমরা বুঝতে পারবো আগামী দিনে কি হতে চলেছে। এবং নাসডাক ও ডাও জোন্স এই দুটো, নাসডাক ও ডাও জোন্স এই দুটো ইন্ডেক্সেই বড়সড় কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে যদি বড়সড় কারেকশন হয়ে কনফার্মেশন দিয়ে দেয় তাহলে আগামী কয়েক সপ্তাহ কারেকশন হবে, তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের বাজারেও আসবে। আর যদি ওই ধরনের কানেকশন না করে একটা রানিং কারেকশন করে আবার র্যালি এক্সটেন্ড করতে চায় তাহলে এই সপ্তাহে একটু তাইরে নাইরে করে আবার ঘুরিয়ে নিয়ে চলে যাবে। সেটা দেখতে দেখতে সপ্তাহের শেষের মধ্যে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারবো। যাই হোক, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হর হর মহাদেব।